আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমার ইলেকট্রন আসক্তি নিয়ে। এই ইলেকট্রন আসক্তিটা কি বা কাকে বলে, এটা যে একটা পর্যায়বৃত্ত ধর্ম, একই পর্যায় বরাবর কী ধরনের পরিবর্তন হয়, একই গ্রুপ বরাবর কী ধরনের পরিবর্তন হয়, এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা, বিশ্লেষণ করবা, পুরো বিষয়টা আলোচনা করতে পারবা। এবং এই যে ইলেকট্রন আসক্তিটা আসলে কেন ঘটে এর কারণটাও তুমি কিন্তু আজকে জানতে পারবা ইনশাল্লাহ। তো চলো ক্লাসটা শুরু করি। তো প্রথমে একটু দেখা যাক যে এই ইলেকট্রন আসক্তিটা আসলে কী। তো যখন তুমি ইলেকট্রন আসক্তির সংজ্ঞা দিতে যাবা তখন দেখবা এক এক বইয়ে কিন্তু এক এক ধরনের সংজ্ঞা থাকে। তাহলে যে ওইটা ঠিক এইটা ভুল, এইটা ঠিক ওইটা ভুল, বিষয়টা এমন না। প্রত্যেকটা সংজ্ঞারই কিন্তু মূল বিষয়টা একই থাকে। তো আমি যদি সহজ ভাষায় বোঝাতে চাই তোমাকে সংজ্ঞা বোঝানোর আগে, এই ইলেকট্রন আসক্তি বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌল ইলেকট্রন নেবে বা ইলেকট্রন গ্রহণ করবে, এরকম একটা বিষয় এখানে বোঝানো হচ্ছে বা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো বিষয়টা আমি এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে আমরা বলতে পারি যে গ্যাসীয় অবস্থায় কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন নিতে বা গ্রহণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হচ্ছে তাকে আমরা বলতেছি ইলেকট্রন আসক্তি। ঠিক আছে? যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরো তোমার কাছে এখানে একটা আছে ফ্লোরিন। ফ্লোরিন কত 9। তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে দেখবা 1s2 2s2 2p5। এটা কিন্তু আমাদের ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস। আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা মৌলই চায় বা প্রত্যেকটা পরমাণুই চায় সারা স্থিতিশীল গঠন কাঠামো অর্জন করতে বা পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করতে। দেখো এই ফ্লোরিনও চাচ্ছে সে স্থিতিশীল হবে। সে যদি স্থিতিশীল পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন কাঠামো অর্জন করতে চায় তাহলে কিন্তু নিয়ন কত? নিয়ন কিন্তু 10। তাহলে কিন্তু তার আরও একটা ইলেকট্রন দরকার। সেই জন্য কী করে, একটা ইলেকট্রন ফ্লোরিন বাইর থেকে সে গ্রহণ করে। বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করার সঙ্গে সঙ্গে এখানে 5 আছে, হয়ে যাবে কত? 6। এই 6 হওয়ার সঙ্গে সঙ্গেই কী হয়ে যাচ্ছে, সে নিয়নের গঠন কাঠামো কিন্তু অর্জন করলো। তো দেখো এখানে একটা ঝামেলা হয়ে গেল, সেটা হলো কি, এই যে ফ্লোরিনের মাথার উপর কিন্তু একটা নেগেটিভ চিহ্ন দিলাম। এই যে দেখো যে ফ্লোরিন একটা ইলেকট্রন তার সর্বশেষ কক্ষপথে নিচ্ছে, এই যে ঘটনাটা, এটাই হলো আসলে আমাদের ইলেকট্রন আসক্তি। আসলে পেঁচানোর বিষয় না, খুব সহজভাবে বোঝার চেষ্টা করো যে কি, ইলেকট্রন বাইরে থেকে এসে সর্বশেষ কক্ষপথে ঢুকতেছে, ঢুকে সে নেগেটিভ আয়ন হয়ে গেল, এটা হলো কি ইলেকট্রন শক্তি। তো এখন কথা হলো কি, এই যে ইলেকট্রন শক্তিটা কেন ঘটতেছে? কারণ দেখো ইলেকট্রন শক্তি ঘটার মাধ্যমে সে কিন্তু স্থিতিশীল গঠন কাঠামো অর্জন করতেছে, এই জন্যই কিন্তু আসলে এটা ঘটে। বুঝছো? আলটিমেটলি যে প্রত্যেকটা মৌলই চায় ইলেকট্রন ছেড়ে দিয়ে হোক বা ইলেকট্রন গ্রহণ করে হোক, যেভাবেই হোক না কেন তারা স্থিতিশীল গঠন কাঠামো অর্জন করতে চায়। ঠিক আছে? তো এখন দেখবা যে এই যে ইলেকট্রন আসক্তিটা, এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ে বরাবর এক ধরনের পরিবর্তন হচ্ছে, একই গ্রুপ বরাবর এক ধরনের পরিবর্তন হচ্ছে। তো এটাদের কী ধরনের পরিবর্তন হয় সেটা একটু লক্ষ্য করা যাক। চলো প্রথমত দেখি যে একই পর্যায়ে বরাবর কী ধরনের পরিবর্তন হয়। একই পর্যায় বরাবর ঠিক আছে? একই পর্যায় বরাবর যখন তুমি দেখবা বাম থেকে ডান দিকে যাবে না, মানে একই পর্যায় বরাবর যখন তুমি বাম থেকে ডান দিকে যাবা তখন তুমি দেখবা এই ইলেকট্রন শক্তির মানটা বাড়তে থাকে। এখন কথা হলো কি, কেন বাড়তে থাকে? আমরা তো অনেকেই জানি যে বাড়তে থাকে, বাট কেন বাড়তেছে, এক্স্যাক্টলি কারণটা কি, এই কারণটা তুমি কিন্তু আজকে জানতে পারবা। তো তার আগে ছোট্ট একটা বিষয় তুমি জেনে নাও যে এই যে আয়নীকরণ শক্তি বলো বা ইলেকট্রন শক্তি বলো, এদের সাথে কিন্তু পরমাণুর আকারের একটা সম্পর্ক আছে। তো দেখো এদের সাথে আকারের কি সম্পর্ক? এই ইলেকট্রন আসক্তির সাথে একটা প্রত্যেকটা পরমাণু আকারের সম্পর্ক আছে। সেই আকারের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ তুমি দেখতে পারবা যে এই যে ইলেকট্রন শক্তি আছে না, এই ইলেকট্রন শক্তির সাথে আকারের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো একটা পরমাণুর আকার যদি বড় হয় তাহলে কি হবে, মানে ব্যস্তানুপাতিক মানে কি, একটা বাড়বে একটা কমবে। এটা যদি কমে এটা কি হবে? বাড়বে। বিষয়টা এরকম। তো কোনো পরমাণুর আকার যদি বড় হয় তাহলে ইলেকট্রন শক্তি কি হবে? কমে যাবে। কোনো পরমাণুর আকার যদি ছোট হয় ইলেকট্রন শক্তি কী হবে? বেড়ে যাবে। এই কথাটা একটু মনে রাখবা। তো এখন চলো আমি কি বলছি, একই পর্যায়ে বরাবর বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মানটা বাড়তে থাকে বা বাড়ে। তো আমি একই পর্যায়ে দুইটা মৌল নেই, ধরে নাও কী কী নিতে পারি আমরা, যে অক্সিজেন এবং ফ্লোরিন, দুইটা নিচ্ছি। অক্সিজেন কত? 8 আর ফ্লোরিন কত? 9। এই দুটারই ইলেকট্রন বিন্যাস করে নাও। 1s2 2s2 2p4। এটা কিন্তু আমাদের অক্সিজেন ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন তুমি যদি আবার ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস করো, যে 1s2 2s2 2p5, এটা কিন্তু আমাদের ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস। এখন দেখো অক্সিজেনও চাবে ইলেকট্রন গ্রহণ করতে, হতে ইলেকট্রন আসক্তি হতে, ফ্লোরিনও চাচ্ছে। এখন কথা হলো কি, কার মানটা বেশি হবে? আমরা কি বলছি দেখো,
অক্সিজেন এবং ফ্লোরিন, অক্সিজেন 8 ফ্লোরিন 9 একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হবে বলো তো, তাদের ইলেকট্রন আসক্তির মানটা কি হবে, বাড়তে থাকবে। তো সেই হিসেবে কিন্তু দেখো ফ্লোরিনের কিন্তু ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যাবে, অক্সিজেনে কিন্তু কি হবে, কমে যাবে। বুঝছো? এখন কথা হলো কেন এমনটা হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু তোমার সেই ফ্যাক্টটা কাজ করতেছে, সেটা একটু বোঝার চেষ্টা করো, কি এমন পার্থক্য হচ্ছে এদের মাঝে সেটা একটু লক্ষ্য করা যাক। দেখো তো অক্সিজেনের ক্ষেত্রে এখানে কি আছে দেখো তো, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কয়টি বলো তো, অক্সিজেন ইলেকট্রন কিন্তু 8টি, আর প্রোটন সংখ্যা কিন্তু 8টি। আমরা জানি ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, এবং এর স্তর সংখ্যা কয়টি, অক্সিজেনের সর্বশেষ স্তর দেখো তো কয়টি, কক্ষপথ সংখ্যা কিন্তু 2টি, এটা লেখা নাও 2। আবার দেখো ভাইয়া ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিনের কত, ফ্লোরিনের হলো ইলেকট্রন আছে হলো 9টি, আর প্রোটন আছে কয়টি, প্রোটন আছে কিন্তু আমাদের 9টি, এবং স্তর সংখ্যা কয়টি, স্তর সংখ্যা কিন্তু এরও 2, এই যে দেখো 2। দেখো কি হচ্ছে, যখন তুমি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছ তখন দেখা যাচ্ছে কি তাদের ইলেকট্রন প্রোটন সংখ্যা কিন্তু বাড়তেছে। দেখো ইলেকট্রন 8, এখানে প্রোটন 8, এখানে ইলেকট্রন 9, এখানে প্রোটন 9, ইলেকট্রন প্রোটন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বাট নতুন স্তর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। এখানে স্তর সংখ্যা 2, এখানে স্তর সংখ্যা 2। বুঝছো? তাহলে তুমি সংখ্যাটা মানে ব্যাখ্যাটা কিভাবে দিবা, তুমি বলবা একই পর্যায়ে যখন আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি তখন ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাট নতুন স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। ফলে যেটা হচ্ছে দেখো এখানে 8টা প্রোটন 8টা ইলেকট্রনকে আকর্ষণ করবে, এখানে 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে আকর্ষণ করবে। বলো তো আকর্ষণ কোথায় বেশি হবে, অবশ্যই কিন্তু 9টা প্রোটন 9টা ইলেকট্রনের মাঝে আকর্ষণটা বেশি হবে। এখানে কিন্তু আকর্ষণটা বেশি হয় প্রোটন এবং ইলেকট্রনের মাঝে, আকর্ষণটা বেশি হয়। আকর্ষণটা বেশি হওয়ার সঙ্গে সঙ্গে পরমাণুর আকার কি হয়ে যায় বলো তো, পরমাণুর আকার কিন্তু ছোট হয়ে যায়, কারণ যেখানে আকর্ষণটা বেশি সেখানে চাপ দিয়ে ধরছে, তার মানে আকর্ষণটা কি হচ্ছে, বেশি হচ্ছে। আকর্ষণ বেশি হওয়ার সঙ্গে সঙ্গে পরমাণুর আকার কি হয়ে যায়, ছোট হয়ে যায়, যেটা আমরা আকারে ব্যাখ্যা করে আসছি। তাহলে আকারটা কি হয়ে যাবে, আকারটা ছোট হবে। এই আকার ছোট হওয়ার সঙ্গে সঙ্গেই তার ইলেকট্রন শক্তির মানটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। কিভাবে, কারণ দেখো তো ভাইয়া আকারের সাথে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর আকার যেহেতু ছোট হচ্ছে, কি হচ্ছে দেখো ফ্লোরিনের আকার ছোট হচ্ছে, ফলে ফ্লোরিনের কি হচ্ছে, আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন শক্তির মানটা বেড়ে যাচ্ছে। তো তুলনামূলকভাবে দেখা যায় অক্সিজেনের আকারটা একটু বড় হওয়ার কারণে এর ইলেকট্রন শক্তিটা কি হয়ে যাচ্ছে, একটু কম হয়ে যাচ্ছে। তারপর তুমি এইভাবে চিন্তা করতে পারো, দেখো দুটোই কিন্তু স্থিতিশীল হবে। এই ফ্লোরিন এবং অক্সিজেন দুটোর ভিতর থেকে কে আগে স্থিতিশীল হতে পারবে, দেখো স্থিতিশীল হতে গেলে ফ্লোরিনের প্রয়োজন একটা ইলেকট্রন, 9টা আছে, একটা হলে নিউনের মতো গঠন কাঠামো অর্জন করতে পারবে। বাট অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করো, অক্সিজেন কিন্তু 2টা প্রয়োজন, ঠিক আছে, 2টা হলে কিন্তু সে 10টা হবে, তো নিউনের গঠন কাঠামো অর্জন করবে। এভাবে কিন্তু ব্যাখ্যাটা দেওয়া যায়। আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে। আমি আরেকবার বলতেছি, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাট নতুন স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। ফলে যেটা হচ্ছে এই প্রোটন এবং ইলেকট্রনের মাঝে আকর্ষণটা বেশি হয়ে যাওয়ার কারণে আকারটা ছোট হয়ে যাচ্ছে। এর আকার ছোট হওয়ার সঙ্গে সঙ্গেই ইলেকট্রন শক্তির মানটা বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে। একই পর্যায়ে যে কোনো মৌলের ক্ষেত্রে এই ব্যাখ্যাটাই প্রযোজ্য, সেটা পর্যায় 2-এর হতে পারে, পর্যায় 3-এর হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো এটা ছিল আমাদের পর্যায় বরাবর ব্যাখ্যা। এবার আমি যদি একটা একই গ্রুপ বরাবর ব্যাখ্যাটা দেই তাহলে তুমি বিষয়টা আরও বুঝতে পারবা। দেখো যখন তুমি যে একই গ্রুপ বরাবর উপর থেকে নিচ দিকে যাবা তখন দেখা গেছে কি এই যে ইলেকট্রন শক্তির মানটা কমতে থাকে। কি হতে থাকে, কমতে থাকে। কেন কমতে থাকে, এটাও সেম হিসাব, সেমভাবে তুমি ব্যাখ্যাটা দিতে পারো। কিভাবে, আমি ধরে নাও আর একটা উদাহরণ দিই, যে একই গ্রুপে 2টা মৌল নাও, যে লিথিয়াম এবং সোডিয়াম, এরা কিন্তু 2টাই গ্রুপ একই অবস্থিত। তুমি এদের ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখো তো ভাই, 1s2 2s1, 1s2 2s2 2p6 3s1, এটা কিন্তু একই গ্রুপের মৌল। কেন, কারণ দেখো ইলেকট্রন বিন্যাস করে দেখতেছি, এই লিথিয়াম একটা এস ব্লক মৌল, এসে যতগুলো ইলেকট্রন থাকে সেটা তার গ্রুপ নির্দেশ করে। এসে একটা ইলেকট্রন আছে এর গ্রুপ 1, এরও আছে একটা ইলেকট্রন আছে এর গ্রুপ 1, অর্থাৎ লিথিয়াম এবং সোডিয়াম কিন্তু একই গ্রুপের মৌল। তো একই গ্রুপের হওয়ার কারণে আমরা কি বললাম, উপর থেকে নিচ দিকে গেলে তাদের ইলেকট্রন আসক্তির মানটা কি হবে, কমতে থাকবে। সেই হিসেবে কিন্তু দেখো এই সোডিয়ামের কিন্তু ইলেকট্রন শক্তির মানটা কম, আর লিথিয়ামের ইলেকট্রন শক্তির মানটা কি বেশি, অর্থাৎ এদের ক্রমটা কিন্তু এরকম হয়েছে, লিথিয়ামের ইলেকট্রন শক্তিটা বেশি আর সোডিয়ামের কম। কিন্তু কেন এমন হচ্ছে, সেম হিসাব, সেম প্রসেস, সব কিছু সেম থাকবে। একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো যে লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টি, ইলেকট্রন নেগেটিভ চার্জ, ইলেকট্রন আছে 3টি। প্রোটন আছে কয়টি, প্রোটন আছে কিন্তু প্রোটন মানে পজিটিভ, প্রোটনও আছে 3টি।
আর স্তর সংখ্যা কয়টি সর্বশেষ মানে শক্তি স্তর কয়টা? 2টা। এটা কার? এটা হলো আমাদের লিথিয়ামের। এবার দেখো সোডিয়ামের কি হচ্ছে, সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টি? 11টি। সোডিয়ামের প্রোটন আছে কয়টি? প্রোটন আছে 11টি। এর স্তর সংখ্যা কয়টি? এর স্তর সংখ্যা কিন্তু 3টা। এখন কথা হলো কি, এটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? তুমি দেখো অনেক সময় তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি ইলেকট্রনও 11টা প্রোটনও 11টা কেন দিচ্ছেন? কারণ দেখো জানবা কিন্তু তোমরা যে একটা পরমাণু কিন্তু স্বাভাবিকভাবে চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে, অর্থাৎ তাদের ইলেকট্রন সংখ্যা পজিটিভ চার্জের সংখ্যা যতটুকু নেগেটিভ চার্জের সংখ্যা ততটুকুই থাকা দরকার, এবং সেটাই থাকে। এই জন্য ইলেকট্রন নেগেটিভ জায়গাটা আছে, পজিটিভও সেই কয়টাই থাকবে, ঠিক আছে? এই জন্য তারা চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। দেখো যখন তুমি একই গ্রুপের উপর থেকে নিচ দিকে যাচ্ছ তখন কি ঘটতেছে? তাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখো ইলেকট্রন 3, এখানে প্রোটন 3, ইলেকট্রন হয়ে গেছে 11, প্রোটন কিন্তু 11, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাইছে। পাইছে না? অবশ্যই পাইছে, যে ইলেকট্রন 3, এখানে ইলেকট্রন 11 হয়ে গেছে, প্রোটন 3, প্রোটন 11 হয়ে গেছে। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে দেখো তাদের স্তর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। দেখো এই যে এখানে স্তর সংখ্যা 2, এখানে স্তর সংখ্যা কিন্তু 3, অর্থাৎ তাদের আকারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জানি, আমরা যখন কোয়ান্টাম সংখ্যা পড়ে আসছি তখন আমরা বলছি যে এই যে পরমাণু প্রধান, এই যে সর্বশেষ যে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে না, এটা কি পরমাণু আকার নির্দেশ করে। এখানে দেখতে পাচ্ছ 2টা স্তর, মানে আকারটা ছোট, মানে এইরকম বিষয়টা, একটা স্তর 2টা স্তর। এটা হলো কার? এটা হলো তোমার সোডিয়াম লিথিয়ামের। কিন্তু দেখো যখন তুমি সোডিয়ামেরটা আঁকবে তখন দেখবে 3টা স্তর হয়ে যাবে, এইরকম হবে যে একটা স্তর, 2টা স্তর, 3টা স্তর, এর আকারটা কিন্তু বড় হয়ে যাবে। এটা হবে কার? লিথিয়াম। এটা হবে কার? সোডিয়ামের। যখন তুমি দেখবা ওপর থেকে গ্রুপের একই গ্রুপের ওপর থেকে নিচ দিকে গেলে তাদের আকারটা বড় হয়ে যাচ্ছে। আকারটা বড় হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি দেখো ভাইয়া, এই যে এইখানে যদি একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনের সঙ্গে কেন্দ্রে যে প্রোটন আছে, এই প্রোটনের যে আকর্ষণটা কম হবে না বেশি হবে? অবশ্যই কিন্তু কম হবে। এই কিন্তু খুব বেশি জোরে টানতে পারবে না, কারণ এর দূরত্ব বেশি। আবার দেখো এইখান থেকে যদি এখানে একটা ইলেকট্রন থাকে, এখানে কিন্তু ইলেকট্রনটা খুব সহজেই টানতে পারবে, কারণ এখানে দূরত্ব কম, এখানে দূরত্ব বেশি। বুঝছো? এই দূরত্ব বেশি হওয়ার মানে দূরত্বটা বেশি থাকার কারণে এখানে এই যে প্রোটন এবং ইলেকট্রনের মাঝে, প্রোটন এবং ইলেকট্রনের মাঝে আকর্ষণটা কি হয়ে যায়? আকর্ষণটা কিন্তু কমে যায়। আর আকর্ষণ কমার কারণে কি হয়? আকারটা বিশাল বড় হয়ে যায়। ঠিক আছে? আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি জানি? আকার যার বড় তার ইলেকট্রন শক্তির মান কি? কম। তো সেই হিসেবে দেখো সোডিয়ামের আকার বড়, এই জন্যই সোডিয়ামের কি হয়? এই যে সোডিয়ামের ইলেকট্রন শক্তিটা কি হয়? কম হয়। কার তুলনায়? লিথিয়ামের তুলনায়, কারণ লিথিয়ামের আকারটা ছোট, এর আকার ছোট। এর আকার ছোট হওয়ার কারণেই, যেহেতু আকার ছোট, তার ইলেকট্রন শক্তিটা বেশি হচ্ছে। এই যে এরকম। বুঝছো? আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তো বিষয়টা আসলে এরকম করে ব্যাখ্যা দিতে পারো যে তুমি বলবা যে একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে তাদের ইলেকট্রন সংখ্যা বাড়তেছে এবং সাথে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বাড়তেছে, সাথে নতুন স্তর সংখ্যাও বাড়ে, ফলে যে প্রোটন এবং ইলেকট্রনের মাঝে আকর্ষণটা কমে যায় এবং আকারটা বড় হয়ে যায়। আর আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ইলেকট্রন শক্তির মানটা কমে যেতে থাকে। ঠিক আছে? তো এটাই ছিল আজকে আমাদের ব্যাখ্যা। তো তোমরা যদি আসলে টপিকটা বুঝে থাকো তাহলে আমাকে একটু ঝটপট কমেন্ট বক্সে জানাবা, যে আমাকে একটু বলবা যে ধরে নাও সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুইটার ভেতর থেকে কার ইলেকট্রন শক্তির মানটা বেশি হবে, কার কম হবে, এটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।